তোমাদের কাছে যে বইটা আছে সে বইটা আছে 119 পেজে। তোমরা বইটা খুলে দেখো, ওখানে জ্যামিতি সমান্তরাল সরলরেখা বলে একটা অধ্যায় আছে। সমান্তরাল সরলরেখা, বুঝতে পারছো? সমান্তরাল সরলরেখা। তো এখানে কিছু সংজ্ঞা দেওয়া আছে, সে সংজ্ঞাগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে। সেটা বলতেছে, প্রথম যে সংজ্ঞাটা আছে, তো এখন বলতেছে কি যে দেখো, জ্যামিতিতে যে সকল বিষয়ের আলোচনা করা হয় তাদের প্রতিজ্ঞা বলা হয়। বলতেছি জ্যামিতিতে যে সকল বিষয়ের আলোচনা করা হয় তাদের প্রতিজ্ঞা। যেমন তোমাদেরকে আমি যদি বলি যে তোমরা তো হয়তো বা জানো, অনেকে জানে না, সেটা হচ্ছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি বলতে পারবা কেউ? তোমার ক্লাসে একটা ত্রিভুজ 3 কোণের সমষ্টি, আমি যদি একটা ত্রিভুজ আঁকি, মনে করো একটা ত্রিভুজ আঁকলাম, 180 ডিগ্রি। হ্যাঁ 180 ডিগ্রি। তার মানে আমরা যদি বলি এখন, তাহলে এই যে 180 ডিগ্রি আমরা বলতেছি না যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটাই আমাদের প্রতিজ্ঞা। দেখো সংজ্ঞা কি বলতেছে, জ্যামিতিতে যে সকল বিষয়ে আলোচনা করা হয় তাদের প্রতিজ্ঞা বলা হয়। তার মানে এটা এক ধরনের প্রতিজ্ঞা যে আমরা জানি কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি আছে 180 ডিগ্রি। এই যে বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে এটাই হবে আমাদের কি প্রতিজ্ঞা। কথা কি বুঝতে পারছো? তারপরে মনে করো যে আমি একটা যদি চিত্র আঁকি, একটা রেখার উপরে আর একটা রেখা যদি লম্ব আঁকি এরকম করে, তাহলে জানো যে এখানেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, আবার এখানেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। কথা কি বুঝতে পারছো বিষয়টা? জানো কি এটা? জি জি স্যার। হ্যাঁ, তার মানে আমরা জানি যে একটা সরলরেখার উপরে যদি একটা সরলরেখা এভাবেই করি, তাহলে দুই পাশে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এই যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আমরা, এটাই মানে প্রতিজ্ঞা। তারপর যদি বলি যে যদি একটা সরলরেখা অঙ্কন করি, সরলরেখার অঙ্কন করলে এখানে একটা কোণ উৎপন্ন হয়, এই কোণের মান হচ্ছে কত জানো? এটাকে বলে সরল কোণ, এবং এটার মান হচ্ছে 180 ডিগ্রি। এটা একটা হচ্ছে তোমার প্রতিজ্ঞা। তাহলে কি প্রতিজ্ঞা বিষয়টা কি বুঝতে পারছো বিষয়টা? প্রতিজ্ঞা তাহলে কি বললাম, যে আমরা জ্যামিতিতে যে সকল বিষয় নিয়ে আলোচনা করব সেটা আমাদের প্রতিজ্ঞা। যেমন এখানে একটা যদি আলোচনা করি বিষয়টা নিয়ে, যে ত্রিভুজে যে 3টা কোণ আছে, একটা কোণ, একটা কোণ, একটা কোণ, এই 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি, আমি এটা নিয়ে যে আলোচনা করি সেটাই হচ্ছে প্রতিজ্ঞা। আবার যদি বলি যে এটা সরলরেখা যে একটা কোণ উৎপন্ন করলো, এই কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, তার মানে এটা একটা প্রতিজ্ঞা। কথা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এখন এখন যে বিষয়টা আসছে যে তাহলে প্রতিজ্ঞা তো ক্লিয়ার হয়েছে, প্রতিজ্ঞা কাকে বলে সেটা সম্পর্কে ধারণা তোমাদের হয়ে গেছে, প্লাস ওইটা বলতে পারবো আসলে প্রতিজ্ঞাটা কি। এখন আমি যে বিষয়টা তোমাদেরকে একটু দেখাবো সেটা হচ্ছে সম্পাদ্য। সম্পাদ্যটা আসলে কি? উপপাদ্য এবং সম্পাদ্যের ভিতরে একটা পার্থক্য আছে। তো সম্পাদ্যটা কি দেখো, বলতেছে যে প্রতিজ্ঞায় কোন জ্যামিতিক বিষয় অঙ্কন করে দেখানো যায় বা দেখানো হয় এবং যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা প্রমাণ করা যায়, একে সম্পাদ্য বলে। বুঝতে পারছো বিষয়টা? মেয়েদেরকে আমি আবার বলতেছি দেখো, যে প্রতিজ্ঞায় কোনো জ্যামিতিক বিষয় অঙ্কন করে দেখানো হয়, মানে এটা সম্পাদ্যের মূল কাজটাই হচ্ছে কোনো জ্যামিতিক প্রতিজ্ঞাটা বা কোনো জ্যামিতিক বিষয়টাকে তুমি হচ্ছে অঙ্কনের মাধ্যমে দেখানো। যদি তোমাকে আমি বলা হয় যে একটা সম্পাদ্য মানে একটা লম্ব আঁকো একটা রেখার উপরে, একটা রেখার উপর যদি লম্ব আঁকতে বলে, তাহলে তোমরা ঠিক, আমি যদিও এখান থেকে এক্স্যাক্টলি ভাবে ওইভাবে আমার কাছে কাটা কম্পাস এখনো বর্তমান নেই, তো সেক্ষেত্রে তুমি যদি লম্ব আঁকতে চাও তাহলে তোমরা কিভাবে আঁকো? প্রথমে এরকম একটা রেখা নাও, রেখা নেওয়ার পরে তারপরে দেখানো দেখি আছে নাকি আশেপাশে। আমার 1 মিনিট। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যেটা তোমাদেরকে বলতেছি, যদি মনে করো যে তোমাকে বললো যে তোমাকে যে 90 ডিগ্রি অঙ্কন করো, বা আছে একটা লম্ব আঁকো, একটা রেখার উপরে লম্ব আঁকতে বললো, তা তুমি যখন ওই লম্বটা আঁকবে সেটাই কিন্তু তোমার হবে কি সম্পাদ্য। কথা কি বুঝতে পারছো? দেখো বলতেছে যে প্রতিজ্ঞায় কোনো জ্যামিতিক বিষয় অঙ্কন করে দেখানো হয়, অঙ্কন করে দেখানো হচ্ছে, সেটা হচ্ছে সম্পাদ্য। কথা কি বুঝতে পারছো বিষয়টা? মূল কথা, আমাকে যেটা বের করতে বলবে, যেটা আঁকতে বলবে,
সেটা যখন আমি আঁকবো সেটা হচ্ছে সম্পাদ্য। কোনো জ্যামিতিক বিষয় অঙ্কন করে দেখাবো। এখন তোমাকে আমি যেটা এক্সাম্পল যেটা বলতেছিলাম, যদি আমি তোমাকে বলি যে একটা রেখার উপর লম্ব আঁকো, তো আমি এখন একটা রেখা টানলাম, এরকম একটা রেখা নিলাম। এখন যদি আমি এই রেখার উপর লম্ব টানি, মনে আছে কি তোমরা কিভাবে বের করতে হয়? এটা এরকম একটা রেখা নিয়ে আমরা হচ্ছে এই যে প্রথমে এইভাবে নিতে হয়। দেখতে পাচ্ছ তোমরা কি? সবাই কি দেখতে পারতেছ? দেখো, জি স্যার। তারপর আমরা জি এখান থেকে আমরা এভাবে নিব, তারপরে আমরা এভাবে নিব, এভাবে নিব, এভাবে নিব। এখন নেওয়ার পরে এখন দেখো, দেখতে পাচ্ছ কি না, একদম টি লাগতেছে। তুমি এখন এটা যোগ করবা, এই যে এইভাবে যোগ করবা। এই যে যোগ করলাম, তার মানে এখানে কি উৎপন্ন হলো বলো তো? এই যে যোগ করে দিছি, তাই এখানে কি উৎপন্ন হলো? এখানে একটা আছে 90 ডিগ্রি উৎপন্ন হলো না, বা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হলো, বা আমরা বলতে পারি যে একটা রেখার উপর একটা রেখা লম্ব টানা হলো। এই যে আমি আঁকায় দেখালাম, এটা হচ্ছে সম্পাদ্য। কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, তার মানে তোমার দেখো সংজ্ঞায় কি বলতেছে, যে প্রতিজ্ঞায় কোনো জ্যামিতিক বিষয় অঙ্কন করে দেখানো হয়। দেখো আমি তোমাকে বললাম যে তুমি হচ্ছে একটা লম্ব এঁকে দেখাও, একটা রেখার উপর লম্ব এঁকে দেখাও, বা 90 ডিগ্রি এঁকে দেখাও। তাহলে ঠিক আমি কিন্তু একটা রেখার উপর লম্ব এঁকে দেখালাম। ওয়ালাইকুম আসসালাম। এই যে একটা রেখার উপর একটা রেখা লম্ব এঁকে দেখালাম, এটা কিন্তু আমাদের সম্পাদ্য। কথা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তোমাদের কি জি কোনো স্যার। জি স্যার। প্রবলেম নেই তো? না আছে কি প্রবলেম? স্যার কোনো প্রবলেম নেই। হ্যাঁ, ওকে। এখন খেয়াল করে দেখো, আমাদের সম্পাদ্যের 3টা অংশ থাকে। কথা কি বুঝতে পারছো বিষয়টা? আমাদের সম্পাদের ক্ষেত্রে 3টা আমাদের অংশ থাকে। সেই 3টা অংশ তোমরা যাদের কাছে বইটা আছে, একটু বইটা খুলে দেখো। আমাদের 3টা অংশ থাকে। একটা অংশ হচ্ছে দেখো উপাত্ত, একটা অঙ্কন আর একটা প্রমাণ। দেখো খেয়াল করে, আমাদের যে 3টা অংশ কথা বলছি সম্পাদ্যে, দেখতে পাচ্ছ নিচে? একটা হচ্ছে উপাত্ত, 2 হচ্ছে অঙ্কন, আর 3 হচ্ছে কত? প্রমাণ। কথা কি বুঝতে পারছো? 3 প্রমাণ। খেয়াল করে দেখো, তোমাদেরকে আমি বললাম যে একটা যদি হচ্ছে সম্পদের 3টা অংশ থাকে, তোমাকে তো এটা আঁকালাম, এটা কি সম্পদ বললাম। তো সম্পদের 3টা অংশ, কয়টা অংশ বলো? 3টা। একটা হচ্ছে উপাত্ত, একটা হচ্ছে অঙ্কন, আর একটা হচ্ছে প্রমাণ। তো এখানে উপাত্তটা বলতে কি, যেটা তোমার হচ্ছে দেওয়া থাকবে। বিশেষ করে যদি তোমাকে বলা হলো যে একটা সরলরেখার উপরে একটা লম্ব টানো, একটা সরলরেখার উপরে একটা লম্ব টানো, তো মনে করো যে তুমি বললা কিছু এখানে কথা, যে মনে করি যে এবি একটা সরলরেখা, তার উপর লম্ব আঁকতে হবে। ঠিক আছে, এটাই উপাত্ত। কথা কি বুঝতে পারছো? জি স্যার। মানে সম্পাদ্যে যেটা দেয়া থাকবে আসলে সেটাই উপাত্ত, সহজ কথায়। তোমাকে একটা প্রশ্ন দেওয়া থাকবে না, যে তুমি যেমন এখানে এখানে প্রশ্ন কি বলতো বলো তো? এখানে প্রশ্নটা কি হতো? এখানে প্রশ্নটা বলতো যে একটা রেখার উপরে লম্ব আঁকো, এই কথা বলতো না এই জায়গাটাই? এই জায়গায় কথা বলতো যে একটা রেখার উপর একটা লম্ব আঁকো, এটা প্রশ্ন। এটাই আসলে সম্পাদ্য যেটা দেয়া থাকে। আহ কিছু বললে কি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ দেখো, তাহলে এখানে যে প্রশ্নটা দেয়া থাকতো, কি প্রশ্ন দেয়া থাকতো? প্রশ্নকে বলতো যে একটা রেখার উপরে একটা রেখা, একটা লম্ব আঁকো, একটা রেখার উপর একটা লম্ব আঁকো। তাহলে ঠিক তুমি এইভাবে আঁকতে। এখন যে তুমি এখানে যে বলা ছিল যে একটা রেখার উপর লম্ব আঁকো, এই যে যেটা বলা আছে সেটাই আমাদের উপাত্ত, যেটা বলা আছে সেটাই আমাদের উপাত্ত। কথা ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ। এখন আমরা যেটা অঙ্কনের বিষয় যেটা আসবো, অঙ্কন আসলে কি? অঙ্কনটা হচ্ছে দেখো, আমি এই যে এরপর যে লম্ব, আমি লম্বটা টানছি এই রেখাটার উপরে, কিভাবে কি করলাম দেখো। আমি হচ্ছে প্রথমে একটা রেখা টানছি, রেখা টানার পরে তাকে একটা নির্দিষ্ট বিন্দু চিহ্নিত করছি। চিহ্নিত করার পরে হচ্ছে এখানে কাটা কম্পাস দিয়ে প্রথমে একটা বৃত্তচাপ নিয়েছি।
বৃত্তচাপ নিয়ে এভাবে কেটে নিয়েছি, কেটে নেওয়ার পরে এভাবে যুক্ত করছি, ঠিক না? এই যে এভাবে যে যুক্ত করা হলো বা এরকম যে একটা কার্যপ্রণালী আমি কিভাবে কাজটা করলাম সেটা হচ্ছে অঙ্কন, মানে অঙ্কনের বিবরণটা। মানে তুমি যেটা করলা আসলে কিভাবে কি করলা, প্রথমে একটা সরলরেখা নিলা মনে করো, নেওয়ার পরে একটা নির্দিষ্ট বিন্দু চিহ্নিত করলাম, করার পরে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। এখন ওই বৃত্তচাপের একই পরিমাণ নিয়ে এখান থেকে এই বিন্দু থেকে এখানে একটা বৃত্তচাপ, এখান থেকে আরেকটা বৃত্তচাপ নেওয়া হলো। এরপর এখান থেকে কাটা হলো এভাবে, এখান থেকে কাটা হলো এভাবে, এরপরে এভাবে যুক্ত করা হলো। এই যে তুমি যে প্রসেসটা, কথা কি বুঝতে পারছো? এই যে প্রসেসটা তুমি কাজটা কিভাবে করলে সেটা হচ্ছে অঙ্কন। কথা ক্লিয়ার? জি স্যার। যদি কোনো প্রবলেম জি থাকে স্যার। আমাকে বলতে পারো, স্যার আমি এই জিনিসটা বুঝি নাই আসলে। কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো, স্যার এটা বুঝি নাই, একটু বললে ভালো হয়। কোনো প্রবলেম নেই না? হ্যাঁ কথা বলো, তোমাদের কি কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে প্রশ্ন করতে পারো। না স্যার নেই। ওকে ওকে। এখন যেটা আসবে 3 নম্বরে, প্রমাণ। আসলে এই সম্পাদ্যের ক্ষেত্রে তোমাদের একটা কথা বলি, সম্পাদ্যের ক্ষেত্রে প্রমাণটা এতটা প্রয়োজন নেই, ঠিক আছে? তুমি প্রমাণটা না লিখলে হবে। এখানে সম্পাদ্যের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে তুমি চিত্রটা আঁকতে পারছো কিনা সেটা। কথা ক্লিয়ার? তুমি চিত্রটা আঁকতে পারছো কিনা সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে প্রমাণটা লাগবে না, জাস্ট তুমি যদি ইচ্ছা হয় এটা প্রমাণ করে দিবা যুক্তি দিয়ে। এই প্রমাণটাকে আসলে যুক্তি দিয়ে, তুমি যে এটা আঁকছো সেই যুক্তি দিয়ে এটা প্রমাণটা করতে হবে যে আসলে হ্যাঁ আমার আঁকাটা ঠিক আছে, আমি যেটা আঁকছি আসলে আঁকাটা আমার ঠিক আছে, সেটা কি করতে হবে? যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে। এই যুক্তি দিয়ে প্রমাণটা আছে এটা। তোমাকে যে সম্পাদ্যটা দেওয়া হলো সেই সম্পাদ্যটা আসলে যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে যে আসলে হ্যাঁ ঠিক আছে আমার আঁকাটা, ঠিক আছে? সেক্ষেত্রে এটা তুমি যদি মনে করো যে দিবা, দিতে পারো, না দিতে এটা ম্যান্ডেটরি না। তো এখানে উপাত্ত এবং অঙ্কন, সম্পদের ক্ষেত্রে উপাত্ত এবং অঙ্কন এটা হচ্ছে ম্যান্ডেটরি, এটা তোমাকে দিতেই হবে। আর অঙ্কনটা সুন্দর করে আঁকতে হবে, অনেক সুন্দর, যত সুন্দর আঁকতে পারবা তত ভালো মার্কস পাবা। কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তাহলে সম্পাদ্য সম্পর্কে কি তোমার ক্ষেত্রে কোনো আর কোনো প্রশ্ন আছে আমার কাছে? বুঝনি এমন কোনো বা কোনো প্রশ্ন আছে এরকম আছে না? না স্যার। ওকে, যদি না থেকে থাকে তাহলে আমরা উপপাদ্যে যাব। সম্পাদ্য বিষয়টা তো তোমাদেরকে আমি শিখালাম। এখন উপপাদ্য সংজ্ঞাটা কি বলে দেখো, বলতেছে যে প্রতিজ্ঞায় কোনো জ্যামিতিক বিষয়কে যুক্তি দ্বারা প্রতিষ্ঠা করা হয় একে উপপাদ্য বলে। মানে আমরা আগে দেখো আগেটার সাথে সম্পর্ক পার্থক্যটা কি। আগে সম্পাদ্য বলতেছে যে আমরা অঙ্কন করতে হয়, দেখছো বিষয়টা? আমি তোমাদেরকে আবার একটু দেখে আসি, এখানে সাথে পার্থক্যটা দেখো। এখানে বলছে যে প্রতিজ্ঞায় কোনো জ্যামিতিক বিষয় অঙ্কন করে দেখানো হয়, দেখছো? অঙ্কন করে দেখানো হয়, পার্থক্যটা বুঝেছো? যে প্রতিজ্ঞায় কোনো জ্যামিতিক বিষয় অঙ্কন করে দেখানো হয়, অর্থাৎ এখানে আঁকতে হয়, সম্পদের ক্ষেত্রে আঁকা লাগে। আর উপপাদ্যের ক্ষেত্রে দেখো যুক্তি দিয়ে প্রমাণ করতে হয় কোনো বিষয়। এখানে যে প্রতিজ্ঞায় কোনো জ্যামিতিক বিষয়কে যুক্তি দ্বারা প্রতিষ্ঠা করা হয়। কথা কি বুঝতে পারছো বিষয়টা? যে প্রতিজ্ঞায় কোনো জ্যামিতিক বিষয়কে যুক্তি দ্বারা প্রতিষ্ঠা করা হয়, মানে যুক্তি দ্বারা ওটাকে তুমি প্রমাণ করবা, সেটা হচ্ছে উপপাদ্য। তাহলে ওইটার সাথে এটা পার্থক্যটা বুঝেছো? সম্পাদ্যর ক্ষেত্রে তোমার কাজ হচ্ছে অঙ্কন করে দেখানো, আজ উপপাদ্যর ক্ষেত্রে কাজ হচ্ছে কোনো জ্যামিতিক বিষয়কে যুক্তি দ্বারা প্রতিষ্ঠা করা। কথা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। যদি তোমাদেরকে একটা জি এক্সাম্পল স্যার। মনে করে, একটা উপপাদ্য দিল, যে উপপাদ্য মনে করে এমন করে দিল যে বললো যে প্রমাণ করো যে আহ সরল কোণ সমান হচ্ছে এক সমকোণ 180 ডিগ্রি, মানে সরল কোণ, যেটা এটা জাস্ট এক্সাম্পল দিলাম একটা, মানে যদি প্রমাণ করো যে সরল কোণ সমান হচ্ছে এক সমকোণ, সমান, সরি এক সমকোণ না, সরি 180 ডিগ্রি, সরি ভুল বলতেছি আমি, 180 ডিগ্রি, এটা যদি তোমার প্রমাণ করতে বলে, এটা একটা উপপাদ্য যে প্রমাণ করো যে সরল কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। তো এখন তুমি যদি এটাকে প্রমাণ করতে চাও তখন যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে না? এখানে কিন্তু যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে, এখানে কিন্তু তোমার লাগবে না,
ওরকম সব আঁকানো লাগবে অবশ্যই, কিন্তু এত ম্যান্ডেটরি না যে সুন্দর করে আঁকাতে হবে এমন কোনো কথা নাই। তুমি যদি মনে করো যে যদি প্রমাণ করতে চাও যে সরল কোণ সমান 180 ডিগ্রি, সেটা প্রমাণ করতে তোমার কি কি লাগবে সেটা যখন তুমি জাস্ট একটু আঁকাইলে হবে। আঁকে জাস্ট মানে এখানে যে বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে যে আসলে সত্যই সরল কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। কথা কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। অথবা যদি মনে করো যে দুই সমকোণ সমান 180 ডিগ্রি যদি বলি এখানে সরল কোণ বা আবার যদি বলি যে প্রমাণ করো যে দুই সমকোণ, প্রমাণ করো যে দুই সমকোণ সমান আছে 180 ডিগ্রি, এটা বলতে পারেন যে দুই সমকোণ সমান 180 ডিগ্রি প্রমাণ করো। এই যে হিসাবগুলো বলতেছে সেটা কিন্তু যুক্তি দিয়ে তোমাকে কিন্তু প্রমাণ করতে হবে। এই যে যুক্তি দিয়ে প্রমাণটা করা, এটাই আছে উপপাদ্য। কথা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তাহলে যুক্তি দিয়ে প্রমাণ করাটাই হচ্ছে উপপাদ্য। এখন এর কয়টা অংশ থাকে বলতে পারবা? একটা উপপাদ্যের কয়টা অংশ থাকে? স্যার 4টা। হ্যাঁ, এই একটা উপপাদ্যের 4টা অংশ থাকে। সেটা হচ্ছে প্রথম যে অংশটা আমি তোমাদেরকে নাম বলি, সেটা যদি বলি সাধারণ নির্বাচন। এটা হচ্ছে কি সাধারণ নির্বাচন। নির্বাচন, ওকে। এইটার বিষয়ে কি বলতে পারবা বিষয়টা কেউ, যে সাধারণ নির্বাচনটা কি আসলে? দেখো আমি তোমাদেরকে বলি। প্রতিজ্ঞার বিষয়টি সরলভাবে বর্ণনা করা। হ্যাঁ, মানে ওইটা তো বই থেকে সরাসরি বলে দিলা। সাধারণ নির্বাচনটা হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে এমন, যে মনে করো যে তোমার আমি যে এখানে যে একটা প্রতিজ্ঞা দিয়েছি না, যে প্রমাণ করো যে দুই সমকোণ বা সরল কোণ সমান 180 ডিগ্রি, এটা প্রমাণ করতে বলছিলাম তোমাদেরকে। দেখো এখন প্রমাণ করো যে দুই সমকোণ বা সরল কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি, এটা কিন্তু তোমাকে প্রমাণ করতে বলছি। এটা যদি তুমি মনে করো যে বলতে পারো যে মনে করি যে প্রমাণ করতে হবে যে দুই সমকোণ বা দুই সরল কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। এই যে এটাকে সাধারণভাবে তুমি উপস্থাপন করতেছো, তোমাকে যে প্রশ্ন যেটা দেওয়া হলো সেটা যে সাধারণভাবে উপস্থাপন করতেছো, এটাই হচ্ছে তোমার হচ্ছে সাধারণ নির্বাচন। কথা কি বুঝতে পারছো? হুম। জি স্যার। হ্যাঁ, এখন জি তারপর স্যার। যে জি স্যার। তারপরে যে অংশটা থাকে সেটা হচ্ছে বিশেষ নির্বাচন। এই যে যেটা থাকে আছে সেটা হচ্ছে বিশেষ নির্বাচন। এই পরে অংশটা এটা থাকে। দেখো দেখো এই অংশটা কি, দেখো মনে করো যে আমি একটা ত্রিভুজের কথা বা এই যে প্রশ্নটা তোমাকে দেওয়া হয়েছে যে প্রমাণ করতে হবে দুই সমকোণ সমান 180 ডিগ্রি। এখন তুমি একটা যদি প্রমাণ করতে চাও, সেক্ষেত্রে তোমাকে দেখো কি করা লাগতে পারে যে একটা রেখা নিতে হতে পারে। তো রেখাটার নাম দিলাম মনে করো যে এ বি একটা রেখা নিলাম। এখন এ বি রেখার উপরে একটা সরলরেখা এভাবে আঁকলাম, লম্ব আঁকলাম। তো এই যে এইগুলো করা হচ্ছে যে মনে করি যে এ বি একটি সরলরেখা, ঠিক আছে। তারপর দেখো যে এখানে একটা রেখা টানলাম, টানার পরে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, ঠিক আছে। এখন এই দুই কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি তুমি প্রমাণ করতে পারো, তাহলে তো তোমার প্রমাণ হয়ে গেল। এই যে বিষয়গুলো বলা সেটা হচ্ছে বিশেষ নির্বাচন। যে মনে করো যে তুমি বলতেছো যে 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 ধরি হচ্ছে এই একটি সরলরেখা, তার উপর একটা লম্ব টানা হলো। এখন প্রমাণ করতে হবে যে এই কোণ প্লাস এই কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। দেখো এই কোণ আর এই কোণ দুইটা মিলে তো 180 ডিগ্রি হবে এবং এই দুইটা তো সরল কোণ। এই যে এভাবে বলা সেটা হচ্ছে কি তোমার বিশেষ নির্বাচন। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ, এরপরে বিশেষ নির্বাচনের পরে যে অংশটা থাকে সেটা হচ্ছে অঙ্কন। অঙ্কনের বিষয়টা থাকে। তো অঙ্কনের ক্ষেত্রে খেয়াল করে দেখো, অঙ্কনে জাস্ট তুমি কি কাজটা করলা। যেমন তুমি যদি এখানে আহ এই যে যেটা আমি চিত্রটা আঁকিয়েছি, কিভাবে আঁকলাম দেখো। প্রথমে আমি একটা সরলরেখা নিয়েছি, সরলরেখা নেওয়ার পরে এই সরলরেখার উপর একটা লম্ব নিলাম, ঠিক আছে। লম্ব নেওয়ার পরে এখন এই যে তাহলে এই সরলরেখার উপরে যে লম্বটা নেওয়া হলো, এই যে লম্ব যে কাজটা আমি করছি সেটাকে অঙ্কন করা হলো না? জি স্যার। হ্যাঁ, এই যে তাহলে এই যে তুমি সাধারণভাবে একটু ব্যাখ্যাটা দিতে পারো যে মনে করি যে এই ব্যক্তি সরলরেখা যার উপরে সিডি একটা লম্ব টানা হলো, সিডি একটা লম্ব টানা হলো। তাহলে এই যে সিডিটা লম্ব টানলা সেটা যে তুমি যে এখানে আঁকলা সেটা এখানে বলে দিবা যে এই একটা সরলরেখা
যার উপর সিডি একটা লম্ব টানা হলো। এটা হচ্ছে অঙ্কন। তুমি যেটা আসলে ওখানে যেটা যেটা করছো সেটাই আমাদের এখানকার অঙ্কন। মনে করো যে আরেকটা এক্সাম্পল যদি দিই, তোমার মনে করো যে আমি হচ্ছে এখানে একটা ত্রিভুজ ছিল, যে কোনো প্রমাণের ক্ষেত্রে একটা ত্রিভুজ ছিল, আমরা এক্সট্রা ভাবে এখানে একটা রেখা টানছি এরা সমান্তরাল করে। দেখো, খেয়াল করে দেখো, আমরা একটা ত্রিভুজ দেওয়া ছিল, আমার প্রয়োজনের স্বার্থে বা অঙ্কনের স্বার্থে বা প্রমাণের স্বার্থে আমরা এই রেখার সমান্তরাল করে এখানে একটা রেখা টানছি, এই রেখার সমান্তরাল করে এই রেখাটা টানছি। তাহলে অঙ্কনে আমরা কি বলবো? অঙ্কনে তাহলে বলবো, মনে করো যে এই ত্রিভুজটা যদি এ বি সি ত্রিভুজ হয় আর এটা যদি সিডি বাহু হয়, তাহলে আমরা অঙ্কনের ক্ষেত্রে বলবো যে এ বি এর সমান্তরাল করে সিডি একটা রেখা টানছি। এটা আমাদের অঙ্কন। কথা কি বুঝতে পারছো বিষয়টা? মানে এক্সট্রা যে কাজগুলো তুমি করবা সেই কাজটা হচ্ছে অঙ্কন। মনে করো এই রেখাটা ছিল না আগে, এখন প্রমাণ করার জন্য তোমার রেখাটা লাগবে। আগে ছিল এ বি সি একটা ত্রিভুজ, কথা ক্লিয়ার? আগে ছিল এ বি সি একটা ত্রিভুজ, এখন মনে করো তোমার প্রয়োজনের স্বার্থে বা প্রমাণের স্বার্থে এই রেখাটা তোমার লাগবে, যেটা কার সমান্তরাল লাগছো, এইটা সমান্তরাল লাগছো। তার মানে এখন তুমি বলবা যে এ বি এর সমান্তরাল সিডি রেখা আঁকি বা অঙ্কন করা হয়েছে। এটা আমাদের অঙ্কন। কথা কি ক্লিয়ার হইছো? জি স্যার। জি স্যার। এখন এই যে তার মানে আমরা বললাম 4টা এর ধাপ আছে। প্রথম সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন, লাস্ট যে ধাপটা আছে সেটা আছে প্রমাণ। এখন এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট উপপাদ্যের ক্ষেত্রে, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই অংশটা। বিশেষ নির্বাচন, সাধারণ নির্বাচন তো তোমার প্রশ্নে দেওয়াই থাকবে। বিশেষ নির্বাচন তুমি কি কি এখানে করবা, কি প্রমাণ করতে হবে সেটা লিখবা। অঙ্কনটা হচ্ছে তুমি কি করলা আসলে এটা প্রমাণ করার জন্য, কি এক্সট্রা ভাবে অঙ্কন করছো সে অঙ্কনের বিবরণটা এখানে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট উপপাদ্যের ক্ষেত্রে প্রমাণটা, সবচেয়ে ইম্পর্টেন্ট প্রমাণ। এই প্রমাণ তোমাকে যুক্তি সহকারে এটা প্রমাণ করতে হবে যে আসলে তোমাকে যেটা প্রমাণ করতে দেওয়া হয়েছে সেটা প্রমাণ করতে হবে যুক্তি সহকারে। তার মানে আমি তোমাকে যে যদি বলি যে প্রমাণ করো যে দুই সমকোণ বা সরলকোণ সমান আছে 180 ডিগ্রি, সেটা যুক্তি সহকারে যখন তুমি প্রমাণ করবা সেটা হচ্ছে প্রমাণ। আর যুক্তি সহকারে প্রমাণ সঠিকভাবে হলেই তুমি ফুল মার্কস পাবা, নাহলে মার্ক পাবা না। কথা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে হ্যাঁ, পারছি। তাহলে এখানে এখন জি বলো স্যার। একজন যে তাহলে সম্পাদ্য এবং উপপাদ্যের ভিতরে মৌলিক পার্থক্যটা কোনটা, বা ইম্পর্টেন্ট যেটা আছে আমাদের লাগবে সেই পার্থক্যটা কোথায়? কথা কি বুঝতে পারছো? আমি প্রশ্ন করেছি যে সম্পাদ্য এবং উপপাদ্যের ক্ষেত্রে একটা মৌলিক পার্থক্য আছে যেটা আমাদের লাগবেই, সেটা কোনটা? তাহমিনা বলো তুমি। স্যার, যে সম্পাদ্য হচ্ছে বর্ণনা করে দেখাতে হয় না, আর উপপাদ্য বর্ণনা করে বুঝিয়ে দিতে হয়। মানে বিষয়টা হচ্ছে যে বর্ণনা করে বিষয়টা ওরকম না, আসলে বর্ণনা বলে ভুল হবে, এটা যুক্তি দিয়ে প্রমাণ করতে হয় সম্পাদ্যর হ্যাঁ, ক্ষেত্রে। উপপাদ্যটা যুক্তি দিয়ে বুঝাতে হ্যাঁ, হয়। সম্পাদ্যটা জাস্ট তুমি যদি ওইটা সুন্দরভাবে আঁকাতে পারো, আঁকানোর পরে তুমি কিভাবে কিভাবে আঁকালা সেই বিষয়টা বর্ণনা করো, তাহলে তুমি ফুল মার্কস পাবা। আর উপপাদ্যের ক্ষেত্রে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই প্রমাণটা। তুমি হচ্ছে এই প্রমাণটা যুক্তি সহকারে যে প্রমাণ করবা, সেই যুক্তি সহকারে সঠিকভাবে যে প্রমাণটা করতেছো, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে। তাহলে তোমরা সম্পাদ্য এবং উপপাদ্য ভিতরের পার্থক্যটা বুঝতে পারছো? জি স্যার, হ্যাঁ, পারছি। হ্যাঁ। এখন আরেকটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো, সেটা হচ্ছে অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত সম্পর্কে তোমাদের ধারণা আছে? আমি তারপর একটু বলি। অনুসিদ্ধান্ত সম্পর্কে তোমাদের ধারণা আছে, সেটা হচ্ছে মনে করো যে তোমাকে যখন এই যে একটা সূত্র লেখা হয়, মনে আছে? এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, আমরা কি সূত্র জানি? আমরা আগে একটা বীজগণিত থেকে ঘুরে আসি। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু আমরা জানি, এই সূত্রটা কিন্তু জানি। বাট এই সূত্র থেকে কিন্তু আমরা কয়েকটা সূত্র তৈরি করতে পারি। যেমন আমরা এই সূত্র ব্যবহার করতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার
মাইনাস 2ab, এটা কিন্তু ব্যবহার আমরা করতে পারি। দেখছো, আসলে এটা কিন্তু আসছে এই সূত্র থেকেই, কিন্তু নতুন কোথাও থেকে না, এই সূত্র থেকে আমরা এটা তৈরি করছি। অর্থাৎ তাহলে আমরা কি বলবো, এটা কিন্তু অনুসিদ্ধান্ত। অর্থাৎ আমার মূল বিষয় থেকে যদি নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারি, সেটা আমাদের অনুসিদ্ধান্ত। মূল কোনো বিষয় থেকে যদি আমি আরো এক্সট্রা কোনো তথ্য আনতে পারি বা নতুন কিছু নিতে পারি, সেটা আমাদের অনুসিদ্ধান্ত। কারণ দেখো, এটা ছিল আমার মূল সূত্র, এটা ছিল আমাদের মূল সূত্র, আমরা এটা থেকে কিন্তু এটা তৈরি করছি, এটাকে বলবো আমাদেরকে এখানকার অনুসিদ্ধান্ত। কথা কি বুঝতে পারছো বিষয়টা? জি তার মানে জি স্যার। স্যার। তাহলে জ্যামিতির ক্ষেত্রে যেটা হবে, জ্যামিতির ক্ষেত্রে আমরা যদি বলি যে এখানে যে বিষয়টা ছিল যে আমরা প্রমাণ করতে হবে যে দুই সমকোণ সমান হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে, বা সরলকোণ সমান 180 ডিগ্রি, এখান থেকে যদি এক্সট্রা কিছু আবার তুমি নিয়ে আসতে পারো বা এক্সট্রা কিছু তুমি যদি প্রমাণ করতে পারো, সেটাই আমাদের অনুসিদ্ধান্ত হবে। কথা কি বুঝতে পারছো বিষয়টা? এক্সট্রা কিছু নিয়ে আসা মানে সেটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত। তাহলে কি বুঝতে পারলো তাহলে? তার মানে আমরা এখন দেখলাম যে উপপাদ্যের ক্ষেত্রে 4টা অপশন থাকে বা 4টা ধাপ থাকে। একটা হচ্ছে সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন আর প্রমাণ। এই 4টা খুবই ইম্পর্টেন্ট। তার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রমাণ। এটা যুক্তি সহকারে তোমাকে বিষয়টা প্রমাণ করতে হবে। আর আমরা বললাম অনুসিদ্ধান্ত মানে কি, অনুসিদ্ধান্ত হচ্ছে কোন একটা বিষয় থেকে যদি নতুন কিছু আবার আবিষ্কৃত হয়, সেটাই আমাদের হচ্ছে অনুসিদ্ধান্ত। যেমন আমরা বললাম যে এটা বীজগণিতের ক্ষেত্রে, যেমন এটা একটা ছিল মূল সূত্র, এখান থেকে আমরা এই সূত্রটা তৈরি করছি, আরো অনেক সূত্র তৈরি করা যাবে, যত সূত্র তৈরি করা যাবে সেগুলো প্রত্যেকটা হবে এইটার হচ্ছে অনুসিদ্ধান্ত। তার মানে আমি যদি এখানকার এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা থেকে যে আরো কিছু আমরা নিতে পারি, কিছু বলতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে সেই বিষয়টা হচ্ছে এইটার অনুসিদ্ধান্ত। যেমন এখান থেকে বলতে পারি যে এই কোণটা আর এই কোণটা কিন্তু একই কোণ, কারণ এই কোণের সমান্তরাল আছে এই কোণ। সেক্ষেত্রে এখানে যে দুইটা কোণ উৎপন্ন হয়েছে, এই দুইটা কোণ আছে পরস্পর সমান। এই যে একটা নতুন কিছু কথা বলা, এই বিষয়টা হচ্ছে অনুসিদ্ধান্ত। কথা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ। এখন আমরা জ্যামিতি যখন করব তখন কিছু চিহ্নের মানে প্রয়োজন হবে, সেই চিহ্নগুলো একটু দেখো। মানে মোটামুটি তোমাদের কাছে যাদের বই আছে 120 পেজে সম্ভবত এই চিহ্নটা, তোমাদের কাছে বই আছে, বইটা একটু বের করো। হ্যাঁ, 120 পেজে দেখো আর কিছু চিহ্ন আছে। এই তোমরা এগুলো তো জানোই, যোগ, বিয়োগ, সমান, কোণ চিহ্ন, তারপরে তোমার কোণ চিহ্ন অবশ্যই আমি তোমাদের দেখাবো। তারপর আছে যে বৃহত্তর, ক্ষুদ্রতর, ত্রিভুজ চিত্র, বৃত্ত কেমন হয়, যেহেতু কেমন হয়, সেগুলো তোমাদেরকে একটা আমি দেখাবো। আর যোগ বিয়োগ গুণ ভাগ তো এগুলো পারো, এগুলো দেখানোর কিছু নাই। মনে করো যদি তুমি এরকম করে দাও, এরকম করে দাও, এটাকে বলা হয় কোণ চিহ্ন। কোণ, বুঝতে পারছো বিষয়টা? এটা বলা হয় কোণ। যেমন মনে করো যে আমি এখানে একটা সরলরেখা নিয়েছি। স্যার। ওয়ালাইকুম আসসালাম। দেখো এখানে একটা সরলরেখা নিয়েছি, এরপর এখানে একটা সরলরেখা নিয়েছি। ওকে, এখন দেখো এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে না? জানো কি, যখন ক্লাস 6 তোমরা পড়ে আসছো, যদি একটা রেখাংশ বা সরলরেখার উপরে আর একটা সরলরেখা মিলিত হয়, তখন এখানে একটা কোণ উৎপন্ন হয়। দেখো এটার মতোই কিন্তু এটা, তার মানে এখানে একটা কোণ উৎপন্ন হলো, সেটা আছে কিন্তু এটা। তাহলে কোণ চিহ্নটা আমি কিভাবে লিখবো? এই যে এইভাবে লিখবো, আছে কোণ চিহ্নটা। আরো তোমরা একটা বিষয় জানো ওখান থেকে, যে আমরা একটা বিষয় জানি যে এটাকে লিখতে হয় এ বি সি। এটা যেমন করে যে এবিসি হয়, তাহলে লেখার নিয়মটা হচ্ছে কোণ চিহ্ন এইভাবে দিয়ে এ, যেটা কোণ মাঝখানে থাকে, মানে যেটা কোণ থাকে সেইটাকে মাঝখানে লিখতে হয়। দেখো এখানে আছে এ বি সি লিখছি না, দেখো এই যে বি লিখছি মাঝখানে, কেন? বির বিন্দুতেই কিন্তু কোণটা উৎপন্ন হয়েছে, বির বিন্দুতে কিন্তু উৎপন্ন হয়েছে, তার মানে আমাদের লেখার নিয়মটা হচ্ছে এইভাবে লিখতে হয়। এখন তুমি তোমার যদি কেউ মনে করো যে এইভাবে লিখবা, তাহলে কিন্তু ভুল হবে। যেমন হচ্ছে যদি মনে করো যে বি এ সি, এটা কিন্তু লেখা ভুল, এটা লেখা যাবে না। কারণ যে বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে তাকে দিতে হবে মাঝখানে, তাকে দিতে হবে মাঝখানে, তার মানে এ বি সি। এখন তাহলে একটা কোণ আমি দেখো, আমি আঁকাচ্ছি, দেখো তো বলো তো কি হবে এটা। সেটা হচ্ছে যে যদি এখানটা কোণ উৎপন্ন হয়েছে, একটা সরলরেখা আর একটা সরলরেখার উপর মিলিত হয়েছে, তার মানে কোণ উৎপন্ন হয়েছে, তাহলে এই কোণটার নাম দিলাম
এ সি বি। বলো তো এবারটা কিভাবে লিখবো আমরা? একজন বলো কিভাবে লিখবো এটা? লেখার নিয়মটা কি? আমি যে এইমাত্র বললাম যে বিন্দুতে কোণ উৎপন্ন হবে সেটাকে আমরা বি লিখবো, মাঝখানেটা বি লিখবো মাঝখানে। তো এখন বিষয়টা হচ্ছে এখানে কোণ পড়েছে এখানে, তাহলে এটা কিভাবে লিখবো? লেখার নিয়মটা কি এখানে বলতে পারবা? কোণ এসিবি। হ্যাঁ, তার মানে আমরা প্রথমে কোণ চিহ্নটা দিব, দেওয়ার পরে এই এ লিখবো, লেখার পর দেখবো যে কোথায় কোণ উৎপন্ন হয়েছে। তো এখানে কোণ উৎপন্ন হয়েছে, তো এখানে বিন্দুটা কি? এখানে হচ্ছে সি বিন্দু, এই জন্য একে মাঝখানে দেবো, তার মানে এ সি বি। কথা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। হ্যাঁ, জি তাহলে আমরা স্যার। কোণ চিহ্নটা তো দেখলাম। স্যার হ্যাঁ, এখন দেখো আমরা আরো কিছু বিষয় দেখবো, যে এখানে আমাদের একটা চিহ্ন সবসময় আমরা ব্যবহার করি, এগুলো তুমি জানো, এটা কি চিহ্ন বলতে পারবা? এই চিহ্নটা কি চিহ্ন? যেহেতু। এটা হচ্ছে যেহেতু চিহ্ন, এটা আমাদের কিন্তু লাগবে, এটা হচ্ছে যেহেতু। এরপরে আরেকটা চিহ্ন আছে, দেখো এগুলো তোমাদের জানা আছে, এটা কি চিহ্ন বলো তো? জ্যামিতিতে কি চিহ্ন বলা হয়? কি চিহ্ন? সমান্তরাল। হ্যাঁ, এটা হচ্ছে সমান্তরাল চিহ্ন। এগুলো তোমরা মোটামুটি ক্লাস 6 এ শিখাচ্ছো, আগেও এটা জানো, এটা সমান্তরাল। এখন বলো তো এটা কি চিহ্ন? এই যে এইভাবে যেটা লিখতে হয়, এটা কি লম্ব। চিহ্ন? এটা হচ্ছে লম্ব। হ্যাঁ, লম্ব। তোমরা কি সবাই জানো এই বিষয়গুলো? জি স্যার। হ্যাঁ, আরেকটা চিহ্ন আছে যেটা নতুন, তোমরা এটা দেখোনি, সেটা হচ্ছে, দেখছো ক্লাস 6 এ দেখছো এটা, সেটা হচ্ছে এরকম করে লেখা হয়, এরকম করে লেখা হয়, এটা কি চিহ্ন বলতে পারবা? সরল রেখার বক্ররেখা। না না, সরলরেখার বক্ররেখা না, এটা হচ্ছে সর্বসম। তোমরা যখন ক্লাস 6 এ কি ফাঁকি দিছো হয়তোবা, এটা হচ্ছে সর্বসম চিহ্ন। মানে দুইটা সমান্তরাল, দুইটা সমান, মানে সমান চিহ্নের উপরে একটা এরকম চিহ্ন, তার মানে এটা বলবো কি সর্বসম। বুঝতেছো? জি তাহলে স্যার। চিহ্নটা মনে রাখো, এটাকে আমরা কি বলবো? সর্বসম। আর আমরা যদি এইভাবে লিখি, শুধু এরকম করে লিখি, তখন মানে দিয়ে এরকম লিখি, তখন এটাকে বলবো ত্রিভুজ চিহ্ন। এটা ত্রিভুজ চিহ্ন বলবো, তখন এটার নাম কি? ত্রিভুজ চিহ্ন। ওকে, আরেকটা চিহ্ন আছে, সেটা হচ্ছে তোমার যদি এরকম করে লিখি আমি, তখন কি চিহ্ন বলবো এটাকে? বৃত্ত। এটা হচ্ছে বৃত্ত। তাহলে এই চিহ্নগুলো তোমাদের কিন্তু প্রয়োজন হবে যখন আমি অঙ্ক মানে প্রমাণ করব, তখন তো আর আমি সর্বসম লিখবো না, তখন আমি লিখবো সে এই চিহ্নটা লিখে দেবো। আবার যখন লম্ব বলবো না, না বলে আমি এটা লিখলাম, সমান্তরাল রেখাতে এটা লিখলাম, যেহেতুর ক্ষেত্রে আমি এটা লিখলাম, তখন কিন্তু এগুলো লাগবে। তার মানে তোমাদেরকে এটা অবশ্যই জানতে হবে। যখন আমি ত্রিভুজ এত বড় না লিখে আমি একটা চিহ্ন দিয়ে দিলাম এইভাবে, যদিও এর মতো বই নেবে এত, মানে যখন দ্রুত লিখবো তখন কিন্তু এভাবে লিখবো, ঠিক আছে, বর মতো করে। এটা কিন্তু ত্রিভুজ চিহ্ন, ঠিক আছে। যদি বলে ত্রিভুজ এ বি সি, তাহলে বুঝতে পারবো যে এখানে লেখা আছে ত্রিভুজ এবিসি। কথা কি বুঝতে পারছো বিষয়টা? দেখো তো আর কোনো চিহ্ন বাদ পড়লো কি এখানে? এখানে বৃত্ত যেহেতু, সুতরাং এগুলো তো জানোই, কোন চিহ্ন, লম্ব চিহ্ন, সমান্তরাল, সর্বসম। আরেকটা বিষয় যেটা আছে, এগুলো তোমরা জানো, যে এই চিহ্নটা, এই চিহ্নটাকে বলে বৃহত্তর চিহ্ন। ঠিক এর মতোই আরেকটা আছে এরকম, এটা হচ্ছে ক্ষুদ্রতর বা লেস দেন বলা হয়। কথা কি বুঝতে পারছো? এটা হচ্ছে স্যার। বৃহত্তর, এটা ক্ষুদ্রতর। এখন অনেকে দেখা যাচ্ছে যে তোমরা ভুল করতে পারো যে কোনটা আসলে বৃহত্তর, মানে একই রকম তো, জাস্ট একটু মানে দিকটা একটু ভিন্ন। এখন মনে করবা যেটা তোমার দিকে মুখ করে আছে সেটা হচ্ছে বৃহত্তর, মানে সহজ উপায়, আর যেটা অন্য দিকে মুখ করে আছে সেটা হচ্ছে ক্ষুদ্রতর। কথা কি বুঝতে পারছো? তুমি যে বসে আছো মনে করো, এখন তো তুমি আমার মানে আমি ক্লাস নিতেছি, তোমরা বসে আছো বা লিখতেছো, দেখো এই লেখাটা, এই চিহ্নটা কোন দিকে মুখ করে আছে? তোমার দিকে না, তোমার সাইডে না। আর এটা দেখো অন্য বাইরের সাইডে আছে, তার মানে যেটা তোমার সাইডে আছে সেটা হচ্ছে লিখবো কি বৃহত্তর, আর যেটা বাইরের সাইডে আছে সেটাকে বলবো কি ক্ষুদ্রতর। কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু মোটামুটি এই যে চিহ্নগুলো কিন্তু আমরা চিনে ফেললাম, আসলে কোনটা কোন চিহ্ন সেটা কিন্তু আমাদেরকে দেখানো হলো। এখন আরেকটা যেটা কাজ আছে, সেটা হচ্ছে তো তোমাদেরকে একটু দেখাতে হবে, ওইটা যদিও সময় দেখতেছি নেই, আমি 2 মিনিট সময় আছে। এখানে একটা প্রশ্ন আছে, ছেদক। আমি আগামী দিনকে এটা সম্পর্কে আবার বিস্তারিত বলবো, যেহেতু সময় নেই, শেষ হবে না আজকে। ছেদকটা আছে বলছে কোন সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে বিভিন্ন বিন্দুতে ছেদ করলে একে ছেদক বলে।
দেখো বলতেছে কোন সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে বিভিন্ন বিন্দুতে ছেদ করলে একে ছেদক বলে। খেয়াল করে দেখো, আমি মনে করো যে এই যে দুটো সরলরেখা নিয়েছি, এখন এই সরলরেখাকে আরেকটি সরলরেখা এভাবে ছেদ করলো, দেখছো? আমি এ বি একটা সরলরেখা নিয়েছি, সি ডি একটা সরলরেখা নিয়েছি, আর এই সরলরেখাটার নাম দিলাম পি কিউ। দেখো এই দুটো সরলরেখাকে এই সরলরেখাকে ছেদ করে গেছে, দেখো একদম এভাবে কেটে গেছে। এই যে ছেদ করলো তার মানে কি বলতেছে, দেখো কোন সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে বিভিন্ন বিন্দু ছেদ করলে, দেখো এই বিন্দুতে ছেদ করছে আর এই বিন্দুতে ছেদ করছে, তাহলে এই রেখাটাকে বলবো ছেদক। তাহলে আমাদের এই পি কিউ রেখাটা হচ্ছে এখানকার ছেদক। কথা কি ক্লিয়ার হয়েছে? দেখো এখানে যে সরলরেখাটা নিলাম, এই সরলরেখাটা নিলাম, এই দুটো সরলরেখাকে এই রেখাটা কেটে দিয়েছে বা মাঝখান দিয়ে চলে গেছে, তার মানে আমরা সহজই ভাষায় বলবো তাহলে যে এই যে দুটা বিন্দু ছেদ করলো, তাহলে এই রেখাটাকে বলবো কি ছেদক। আর এই বিন্দুটা এবং এই বিন্দুটার নাম দেব ছেদ বিন্দু, ছেদবিন্দু বলতে পারবা। কথা কি বুঝতে পারছো তোমরা সবাই? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে একটা বিষয় দেখলাম যে দুইটা সরলরেখাকে যদি একটা সরলরেখা এভাবে ছেদ করে, যে ছেদ করলো তাকে বলবো কি ছেদক। তার মানে এখানকার পি কিউ রেখাটা যেহেতু এই দুটো সরলরেখাকে ছেদ করছে, তার মানে পি কিউ রেখাটাকে বলবো কি এখানকার ছেদক।